যাচ্ছে আমি যদি একটু কালো মানুষ সবার মধ্যে দেখা যায় না তাই আমার গোফ দাড়ি চুল দেখা যাচ্ছে সব এই যে আমাদের একজন সহপাঠী আছে উনি কাপড়ের কাজ শিখতে বুঝছেন এই যে ওনার কিছু ডাইস নিয়ে আসছে এগুলো হচ্ছে কাপড়ে করার জন্য কিছু ডাইস কদম কাঠের ডাইস হ্যাঁ এই যে ডাইসগুলো নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এগুলো সব বেশ কিছু এগুলো উনি যে কাপড়ের কাজ শিখবে এই যে ডাইসগুলো নিয়ে আসছি আর দেখেন এগুলোকে বলে হচ্ছে হকিয়ার এগুলোকে বলে হচ্ছে হকিয়ার এগুলো দিয়ে এই যে আমরা যে বিভিন্ন ক্যানভাস দেখি না এই যে ক্যানভাসগুলো যেগুলো এক্সিলের সাথে লাগানো আছে এই ক্যানভাসে এগুলো কাজ করতে হয় এগুলো দিয়ে আপনার করা যায় এবং এগুলো দিয়ে কাপড়ে কাজ করতে হয় এগুলোর নাম হচ্ছে হকিয়ার এটা হচ্ছে চায়না হকিয়ার হ্যাঁ এটা হচ্ছে চায়না হকিয়ার একটা হচ্ছে দেশি একটা হচ্ছে চায়না এটা যে লেখা আছে মেড ইন চায়না দেশিটা কখনো যদি কোনোদিন কিনেন দেশিটা কিনবেন না চায়নাটা কিনবেন দেশিটা 1-1.5 মাসের মধ্যে কিনবেন কেনার পরে তেলাপোকা কিনে দেয় চায়নাটা কাটে না ঠিক আছে এটা হচ্ছে হকিয়ার ওনার একটা ব্রাশ আর একটা ব্রাশ উনি পাবেন ওনাকে দেবো আমি ঠিক আছে এগুলো দিয়ে হচ্ছে ওয়াটার কালারের শাড়িতে ওয়াশ দেওয়ার জন্য এই ব্রাশটা ওনাকে আমি দিচ্ছি আর একটা ব্রাশ দেবো এগুলো ওয়াটার কালার দিয়ে ওয়াশ করে শাড়ির যেগুলো হচ্ছে আমরা মানে যদি কমার্শিয়াল উদ্দেশ্যে করি সেক্ষেত্রে এটা আসে আমরা এটা দিতে পারবো আপনারা জিনিসগুলো বাইরে রাখবেন অনেকে দেখতে চাইবেন ওনার কিছু হচ্ছে রঙও এনে দিচ্ছি রঙটাও এনে দিচ্ছি আজকে আমরা এই যে প্র্যাকটিক্যাল করবো পরবর্তীতে ট্যাপা পুতুল করবো আজকে কেমন এটা আমার হ্যাঁ হ্যাঁ ট্যাপা পুতুল এটা আমরা করবো আজকে এটা আমি বাসায় করছি আমি একটু করছি বা আপনাকে ওয়াইফ সব শেষ করে দিয়েছি আমার সময় ছিল না আমার তো আমার স্বামী দুজনে আর্টিস্ট আপনার সময় না থাকলেও করাই নেই এই হচ্ছে ব্যাপার জি এখন না পরে 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 দেখবেন আচ্ছা তারপরে হচ্ছে আরও দেখতে জিনিস দেখেন এই যে আমার কোম্পানির খাতা আমি প্রথম তৈরি করছি স্টুডেন্টদের জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে পারফেক্ট এবং এই খাতাগুলো আমি প্রথমে সেদিন কিনতে গেছিলাম যে এই করেছিলাম আমি প্রথম ইচ্ছা করতেছিলাম কিনতে গিয়ে আমার কাছে দাম যাচ্ছে 145-140 এর নিচে যেগুলো আছে সেগুলো আমরা ভালো লাগছে পাতাগুলো খুব পাতলা এই যে এই কার্টিজগুলো আমি হচ্ছে 16 টাকা করে কিনি বুঝছেন এই যে কার্টিজগুলো আছে না যেগুলো এগুলো হচ্ছে এক একটা কার্টিজের দাম যেগুলো আপনাদেরকে দিচ্ছি এটাকে কিনে এগুলো 16 টাকা করে নেয় 4টা কার্টিজ দিচ্ছি মানে 50 টাকা ওইটা 55 টাকা আর কিছু আনুষঙ্গিক আছে দিয়ে এগুলো 122-23 টাকা করে পড়ছে তাও আপনাদের মোটামুটি 20 টাকা সেভ দিচ্ছে ঠিক আছে এইটা করে দিচ্ছি কি জন্য ইন্সপায়ার সবার তো 3টা করে খাতা লাগবে আপনাদের আপনাদের সবার যে পরীক্ষাতে 3টে করে খাতা লাগবে না ওই যে জমা দিয়ে রাখবে এই জন্যে আমি অনেক চিন্তা ভাবনা করে ইন্সপায়ারটা দিচ্ছি এই যে এইভাবে দিচ্ছি তখন কী হবে পেজগুলো যে ভাঁজ হবে না ভাঙবে না নষ্ট হবে না ঠিক আছে যে এইভাবে তখন একটা একটা করে পড়তে পারবেন এবং প্রয়োজনে এই পেজগুলো কেটে নিয়ে আবার আপনারা এটা আলাদা করে বাধাই করেও রাখতে পারবেন সব দিক চিন্তা ভাবনা করে এই খাতাগুলো আমি তৈরি করে দিচ্ছি যাতে কোনো সমস্যা যাতে না হয় যে আপনাদের 3 জন দিচ্ছিলেন আমাকে মনে নিয়ে আসতে আমি সবারটাই 9টা খাতা নিয়ে আসছি সবারই মনে হয় এরকম 3টা করে খাতা লাগবে খাতাগুলো মনে হয় এগুলো এখন থেকে না এগুলো আপনাদের করতে হবে কি এগুলো এখন থেকেই পরীক্ষা যখন আপনারা পরীক্ষা হবে তার আগে এই যে গত ব্যাচের বা তার আগের ব্যাচের আমরা যেটা দেখেছি সবার মধ্যে দিক বেদিক হারাই ফেলছিল খাতার কাজ করবো না করবো না এটা করবো না ওইটা করবো তখন কি
হয়েছে ওরা হচ্ছে যে তখন কি হয়েছে ওরা হচ্ছে দিক বিদিক হারাই ফেলছে। তখন তড়িঘড়ি করে আমি হচ্ছে যে কোনো রকমে অল্প কিছু খাতা ওদেরকে বানাই দিচ্ছিলাম, তারপরে বলছেন আপনারা নিজেরা করে নিয়ে। এটা আমার এক্সট্রা একটা পেইন, আপনারা তো হালিমও খাওয়ান না আমার, এটা অসম্ভব, আমার তো কোনো লাভ নাই এখানে, লস। তো যাই হোক এই খাতাগুলো আপনাদের সিস্টেমটা কীভাবে করতে হবে, আমি যে ক্লাস ওয়ার্কগুলো এখন আপনাদেরকে দিচ্ছি, এই যে ধরেন এনারা সবাই দেখতেছি সবাই এখন আপনাদের এই ব্যাচের একটা ভালো জিনিস দেখলাম, এরা এত পরিমাণে কাজ করছে, মানে আমার একটা ধারণা ছাড়াই গেছে। আমার ধারণা মানে হয়েছিল যে এরা মনে হয় আরও কম কাজ করবে, কিন্তু এরা কাজ খুবই বেশি করতেছে। আপনার নাম কি ম্যাডাম? রিমা খাতুন। রিমা, আপনার কাজ আমি দেখছি না এর আগে। আপনার কাজের একটা বৈশিষ্ট্য আছে, আপনার কাজ খুব স্বচ্ছ পরিষ্কার, এটা আর্টিস্টদের ক্ষেত্রে খুব ভালো একটা সাইন। আমি আপনারটা দেখলাম, আরেকটা মেয়ে দেখছি ইয়ামিন সুলতানা, উনি হোয়াটসঅ্যাপে কাজ করেন। তো ওনার কাছে আমার অনুরোধ, ইয়ামিন সুলতানা যদি আমার কথা শুনতে পান তাহলে আপনাদের কাজের আমি গতদিন লিখে দিয়েছিলাম। এই ইয়ামিন সুলতানা এবং হচ্ছে এই রিমা খাতুন, এনাদের কাজগুলো আমার খুব পছন্দ হয়েছে এই কারণে এনাদের কালারগুলো ধরেন যে কোনো জায়গায় যে সাদা দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না, তারা কালারগুলো ম্যাচিং করে দিচ্ছে। কালারগুলো কোনো জায়গায় কম নাই, সব জায়গায় সমানভাবে সমাদৃত। এটা একটা বিষয়। হ্যাঁ, আমরা একটু প্র্যাকটিক্যাল ক্লাসে আলোচনা করি কেমন। তো যেটা বলতেছিলাম যে এই জন্যে আমাদের এখন করা উচিত কী জানেন, প্রতিদিন আমি যে কাজগুলো দিচ্ছি এই কাজগুলো হচ্ছে এইখানে না করে, ম্যাডাম এই কাজগুলো এখানে না করে আপনারা খাতা তৈরি করেন, খাতাতে কাজগুলো করেন। একটা খাতা করবেন হচ্ছে ডিজাইনের জন্য, শুধু ডিজাইন করবেন, ত্রিভুজ চতুর্ভুজের কোন লতা পাতা, হ্যাঁ ওটা দেখতেছি পরে দেখতেছি। একটা খাতা করবেন হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তর জন্য, ফুল লতা পাতার জন্য একটা ডিজাইনের জন্য, একটা করবেন হচ্ছে ফল মূল আদারওয়াইজ যেগুলো আছে, আর একটা করবেন শুধুমাত্র দৃশ্যর জন্য। ঠিক আছে, তিনটে খাতা ভাগ করবেন। দৃশ্যের মধ্যে দুইটা ভাগ আছে, একটা ফিগারেটিভ, একটা হচ্ছে নন ফিগারেটিভ। তাহলে আপনি কি জানেন, এই পরীক্ষার আগে এসে আপনাদের এই যে খাতাপত্র নিয়ে টানা হেঁচড়া করা লাগবে না। 2 দিনে কাজ করতে গিয়ে আপনারা টোটাল নষ্ট করে ফেলবেন। অন্যান্য জায়গায় অন্যান্য ডিপ্লোমা সেন্টারে রাজশাহীতে আমি বেশ কয়েকটা জায়গা থেকে ক্লাস নিচ্ছি, এক সময় 7-8 বছর আগে নিচ্ছি, যে ওখানে ছেড়ে দিয়েছিলাম। ওখানে স্টুডেন্টরা মাঝখানে লাস্টের দিকে কী করলো, লাস্টের দিকে হচ্ছে আপনার ওরা কয়েকটা স্টুডেন্ট বললো যে স্যার আমাদের তো 2 দিন সময়, আমরা এই 30-40টা করে কাজ আমরা কীভাবে করবো, হাউ ইটস পসিবল। তখন হচ্ছে যে আমি কিছু ছাত্র জোগাড় করলাম, আমার কিছু স্টুডেন্ট বা জুনিয়র যারা আছে ওদের সাথে ওদের পরিচয় করে দিলাম যে আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের কাজগুলো এরা 2-3 দিনের মধ্যে সব করে দেবেন। তখন যে এক্সট্রা একটা ফিস নেয় পরে, এই কাজটা তো আমি এখানে করতে পারবো না, আমার এখানে হেল্পিং হ্যান্ড নাই, সব আছে ক্যাম্পাসে, ক্যাম্পাসে আমি তো ওদেরকে নিয়ে এখন বলতে পারবো না, নিয়ে যেতে পারবো না। এই জন্য এখন থেকে আপনারা ওই টাকাটাও দিবেন না, না দিয়ে কী করবেন, খাতাগুলোতে এখন থেকে প্রতিটা ড্রয়িং এখন থেকে ফাইনালিভাবে করতে থাকেন, এখনই ফাইনাল। ঠিক আছে, তাহলে ক্লাস করতে করতে আপনাদের সব কাজ শেষ হয়ে যাবে। অযথা ওই পরীক্ষার আগে বাড়তি কেন টেনশন নেবেন। ওই পরীক্ষার আগে যখন আমি কিছু জিনিস বলবো তখন সেই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, ড্রয়িংটা প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি আর মানে বিপদে পড়বেন না। বিপদে পড়তে চান, বিপদে পড়েন না। গত ব্যাচ তার আগের ব্যাচ একই কাজ করছে এবং তারা পরীক্ষার আগের দিন এদিকে একবার যায়, এদিকে একবার যায়, স্যার একটু দেখা, ওই একটু দেখা, এই করতে সময় হচ্ছে। তাহলে ড্রয়িংয়ের খাতাগুলো আমাদের মানে আচ্ছা, আমাকে কে টাকা দিচ্ছিলেন? আপনি দিচ্ছিলেন? আপনি দিচ্ছেন, আরেকজন আপনাদের এগুলো পড়ছে 122 টাকা করে। ঠিক আছে, 2 টাকা করে ছাড়, আর বিনিময়ে আমার হচ্ছে হালে আমার এই যে কষ্টটা আমি বাজারে গেছি আসছি। জি বলেন। ইয়েস, এখন থেকে ফাইনালের জন্য করবেন। আপনারা অযথা কেন পরীক্ষার 2-4 দিন আগে কাজগুলো করবেন, কাজ তো খারাপও হবে, কাজগুলো শেষও করতে পারবেন না। আবার হচ্ছে যে জমা যে দিতে যাবেন, জমার উপরে একটা মার্কস থাকে, জানেন, জমার উপরে একটা হিউজ পরিমাণ মার্কস থাকে। ওই মার্কসটা তখন হচ্ছে আপনাদের কমে যাবে, বুঝছেন? মার্কসটা তখন আপনাদের একদমই কমে যাবে, ওটা তো দরকার নাই।
খাতা করবেন। পেজটা কেমন হবে একটু স্যাম্পল দেখায়। এই যে ধরেন সাধারণত যে খাতাগুলো হয় তার থেকে এটা হচ্ছে আপনাদের জন্য এই মাপটা পারফেক্ট। এটাই বড় করা যাবে না, আবার হচ্ছে ছোটো করা যাবে না, এটা হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট। ঠিক আছে, এটাই পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, 3টা খাতা নিতে হবে। এইটা হচ্ছে কি মানে এই মাপটা আমি করতে হচ্ছে আপনাদের এই জন্যেই, এর থেকে ছোট করলে ওইদিকে সমস্যা হবে, এর থেকে বড় করলে আপনারা রং টাং করতে বিশাল জায়গা হয়ে যাবে, আপনারা পড়বেন বিপদে। ঠিক আছে, এই জন্য 3টা খাতা এখন থেকে যদি প্রতিদিন খাতাতে কাজগুলো যদি করে নেন তাহলে হবে কি আর এটা নিয়ে কোনো প্রেশার থাকবে না। তখন পরীক্ষার আগে শুধুমাত্র না পড়া নিয়ে আপনি শুধু কখনোই করি না, পড়ার দায়িত্ব আমার। হ্যাঁ, বানাইতে পারেন, আর্টিস্ট পেপার দিয়ে যদি আপনারা বানাইতে পারেন আমি শুভেচ্ছা জানাই, অবশ্যই বানাতে পারেন। ঠিক আছে, তবে মাপটা আমার কাছে জেনে নিয়ে যে কোনটা জন্য পারফেক্ট হবে। আর মানে হচ্ছে যে আমার যেটা ইচ্ছা, আপনারা যদি আমাকে বলেন যে এনে দিতে, সেক্ষেত্রে আমি যাবো সবাই মিলে একসাথে আপনারা দিয়ে, তাহলে আমার খাটনিগুলো একটু কম হয়। আমার যে ধরেন এক একজনের এক একটা জিনিস আনতে গিয়ে আমার খুব বিপদ হয়ে যায়। এই জন্য একবারে মোটামুটি যদি একসাথে দেখা যাচ্ছে যে বেশ কিছু নিলাম বানাইলাম, তখন আপনাদের জন্য এটা রেটটা চিপ হয়ে যায়। হ্যাঁ, না হলে কী হবে, এই যে এই খাতাগুলো বাজারে কালকে আমি সেদিন খাতা কিনতে গেছি, এগুলো এক একটা দাম হচ্ছে 140 টাকা 145 টাকা করে। এখন সেখানে এই যে আমি নিজে এটা আলাদা করে বানাই নিলাম, খরচ করছে 122 টাকা, 20 টাকায় ধরেন 122 টাকা করে খরচ। তাহলে এইটা আপনাদের 20 টাকা সেভ হচ্ছে। কী দরকার নিজের টাকাগুলো লস করার দরকার আছে? প্রয়োজন নাই। যাই হোক, আজকে আমরা যেটা শুরু করবো, আমরা প্র্যাকটিক্যালের বিষয়গুলো একটু পরে আলোচনা করি। তো আছে আরেকজনের আপনার ম্যাডাম, আপনার এইটা ওর না ভুলে গেছি, বোর্ড কত করে নেয় জানি না, সব একবারে গড় করতে নিয়ে চলে আসি। আমি ওনাকে দামও জিজ্ঞেস করি না, উনি পাইকারি নেয় তো আমার কাছে। সমস্যা নেই, কষ্ট শুরু করে একটা করে এই পেপারগুলো দিয়ে দেবে। এই আপনার পেজ আচ্ছা, ওখানে আপনি একটু পরে প্র্যাকটিক্যালের সময় আমরা দেখুন যে পেজ মনে হয় এক্সট্রা করে নেওয়া হয়েছে তো কারোর জন্য। দেখুন ওটা পরে দেখতেছি। এই যে এইগুলো কেনা হলো আপনার, আর আপনার কিছু কেনা লাগবে না, এটা দিয়ে আপনি চলে যেতে পারবেন। তাহলে আমি মুক্ত। আমি এই কিছুদিন থেকে এতটা ব্যস্ত ছিলাম যে আমি এই জিনিসগুলো ঠিক মতো আনতেও পারছিলাম না, কিছু জিনিস সাপ্লাইও ছিল না, আজকে যেটা সব নিয়ে চলে আসছে। আর যেন নাম করতে আমি না পারবো না, কিছু চলতে পারবো না। না আপনারা বলছেন যে আমাকে তো হালিম না, আপনারা খাতা কে লাগবে এটা প্র্যাকটিক্যালের সময় আমাকে বলবেন, আমি একটা একটু করে লিখবো বলবো, একবারে করবো। 14 বানান করতে আমার ভালো লাগে না, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমার একটু কষ্ট হয়। এতটুকু তো মূল্য দিবেন, সামনে সপ্তাহটা নিয়ে এসে এতটুকু তো মূল্য দিবে যে একটু কষ্ট হয় আমার। এই যে আচ্ছা, আমরা কতদিন হচ্ছে রিভিউ ক্লাস করছি, সেটা হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাস, বিশ্ব শিল্প এবং সভ্যতার ইতিহাস। সেটা করছিলাম হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, সেটা করছিলাম হচ্ছে এই যে যতগুলো সভ্যতা ছিল সেই সভ্যতাগুলোকে আমরা হচ্ছে ভাগ করে নিয়ে একটা মাধ্যমে দাঁড় করানোর চেষ্টা করছি, তাই না? আজকে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে বাংলাদেশের শিল্পকলা। এখন বাংলাদেশ থেকে কী কী প্রশ্ন হতে পারে, এটার একটা শর্ট আমি আপনাদেরকে ধারণা দিই। আর যারা নতুন পুরাতন দুজনকেই বলি, থিওরি নিয়ে টেনশন করবেন না। আমি আবারও বলি, থিওরি পরীক্ষার আগে অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি সময় দেন, থিওরি 100% A+ পেয়ে যাবেন। আপনার কার কোনো সমস্যা আছে? কেউ থিওরি নিয়ে টেনশন করবেন না, সবাই টেনশন করেন ড্রয়িং নিয়ে। মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করার জিনিস না। মুখস্থ করবেন তো হচ্ছে যে মানে ধরা পড়ে যাবেন, খবরদার মুখস্থ করতে হয় না। জি
এইগুলো পড়ার সিস্টেমটাই হচ্ছে যে আমি এই যে আমার কালচার বা আমার যে সংস্কৃতিটা, এই কালচার সংস্কৃতিটাকে আমি আমার মনের মধ্যে ধারণ করব। এখন আপনি যদি কাউকে পছন্দ করেন, দেখা যাচ্ছে আপনার হাজব্যান্ডকে পছন্দ করতেছেন, আপনার ছেলেকে পছন্দ করতেছেন বা অন্য কাউকে পছন্দ করতেছেন, এখন কি তাকে কি প্রফেশনাল হিসাবে পছন্দ করবেন? চুক্তি করে নিয়ে পছন্দ করবেন? সম্ভব? মন থেকে তো করবেন নাকি? মন থেকে যদি করেন তাহলে মন থেকে করলে অটোমেটিক তার ভালো জিনিসগুলো আপনার চোখের সামনে বেশি ওঠে, বা তার কালচার, তার সংস্কৃতি, সে কীভাবে চলে, তার সব কিছু আপনাদের মাঝে বেশি ওঠে না? আপনার ছেলে মেয়েদেরগুলো কীভাবে কী চলে না চলে, ঠিক ওরা এই 4 ক্লাস সেক্টরটা পড়াটা ঠিক একই রকম আপনাদেরকে মনের মধ্যে ধারণ করতে হবে। যেমন আপনি আপনার যেমন সংস্কৃতি, বৈশাখ আপনার কালচার না, কিন্তু এখন ওই যে ধরেন কী বলে ওটাকে আলিফ লাইলা ড্রেস, এটা কি আপনার কালচার? তারপরে আপনি কি প্লাজো নাকি ড্রেস নাকি প্লাজোর নাম তো প্যান্ট, যে এগুলো তো ড্রেস, এগুলো ড্রেস না, প্লাজো না, যে এইগুলো কি আমাদের কালচার? তারপরে ধরেন এই যে কারিনা ড্রেসের যে কিছু নামটা বাকি না, আমি একটা ড্রেস কিনতে গেছিলাম, আমার এক পিচ্ছি আসছিল, ভাস্তি আসছিল, নাইরা না, সারারা রাইট, এই যে বলছেন, তো পিচ্ছি আমার ভাস্তি এসে বলতেছে বাবা তুমি আমার জন্য হচ্ছে, মানে আমার ওয়াইফের ভাস্তি, আমার জন্য হচ্ছে যে সারারা ড্রেস নিয়ে আসবে। আমার সারারা কি বাবা, সারারা কি খাবার? না না না, এটা ড্রেস, তুমি গিয়ে ওদেরকে বলবা নিবা হচ্ছে রেড কালার আর ব্লু কালার, যে কোনো একটা কালারের মধ্যে নিবা। ঠিক আছে আমি নিয়ে আসবো। আমি যখন বলি যে আমাকে সারারা ড্রেস দেয়, ওরা প্রথমে হেসে ফেলছে, ঠিক আছে আমি হেসে ফেলছি। এই যে তখন আমি জানলাম যে আসলে আমাদের কালচার সংস্কৃতিটা ধীরে ধীরে হ্রাস করতেছে। কারণ কি জানেন, ওই কালচার সংস্কৃতিগুলোতে ওরা হচ্ছে অ্যাড হতে যাচ্ছে, আর আমরা আমাদের যে কালচারের সংস্কৃতি আছে আমরা সেখান থেকে পালিয়ে যাচ্ছি। যেমন এই যে আপনার কথাই ধরি, আপনি ধরেন এই যে কাপড়ের কাজ শেখার জন্য এলিমেন্ট ছিল, ম্যাক্স কিনলেন না, ওয়াটার কালার কিনা হলো 600 টাকা দিয়ে, তুলি মকিয়া কিনা হলো প্রায় 1000 টাকার বেশি, রং কিনা হলো প্রায় 1000 টাকার বেশি, ডাইসগুলো কিনা হচ্ছে প্রায় 400 না 500 টাকা দিয়ে, আরও ধরেন আনুষঙ্গিক কিনে আপনার প্রায় 4600 টাকার মতো লাগছে। এই যে এতগুলো জিনিস কিনছে, এতগুলো জিনিস দিয়ে কিনছে কেন? শেখার জন্যই তো নাকি? যখন আপনি এই যে একটা বা দুটি শাড়ি করবেন, তখন আপনার ভালো লাগাটা বাড়তে থাকবে, এবং যেগুলো আনা হয়েছে আপনার, এগুলা এই যে রঙগুলো বাদ দিয়ে আপনার সব জিনিস আপনি 2-3 বছর ধরে কাজ করে যেতে পারবেন, 5 বছর ধরে আপনার আর কোনো দিন কিনা পাবেন। শুধু রং কিনবেন একটু করে, আপনি শাড়ি রং কিনবেন, আপনার শাড়ি কাজ করবেন। তাতে কী হবে? তাতে হচ্ছে আপনি একজন উদ্যোক্তা হচ্ছেন। উদ্যোক্তা হওয়ার পরে আপনি কী করতেছেন? আপনি পাঞ্জাবি তৈরি করতেছেন, বা পিচ্চিদের ড্রেস তৈরি করতেছেন, বা শাড়ি তৈরি করতেছেন, বা জামা করতেছেন করে আপনি আপনার আশেপাশে পরিচিত 2-1 জনের কাছে আগে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু নিয়ম। তারপরে ওখান থেকে বাড়তে আপনার পরিচিতি হবে, পরিচিতি হতে এটা অটোমেটিক আস্তে আস্তে বেড়ে যাবে। এটা হচ্ছে সিস্টেমেটিক হয়। মানে আমি যখন প্রথম একটা শাড়ি করছিলাম, আমি একটা শাড়ি করে আমি আমার এক ফ্রেন্ডের মাকে গিফট করছিলাম যে আন্টি এই যে তোমাকে একটা শাড়ি দিলাম, তুমি হচ্ছে যে এটা তোমার কেমন লাগছে না লাগছে, তুমি এটা পড়বা, পড়ার পরে আমাকে জানাবো। সে মোটামুটি বলছিল যে বুঝছে, সে আমাকে ভালো বলে না, আমি তখন সেকেন্ড ইয়ারে উঠবো, ফার্স্ট ইয়ার উঠবো। তারপরে আরও একটা দুটো করতে থাকলাম। এবার আসলো সামনে বৈশাখ, সেকেন্ড ইয়ারে উঠে গেছি, বৈশাখ আসলো। বৈশাখে 11টা শাড়ি বিক্রি করছি ক্যাম্পাসে। টুকিটাকি চত্বর আছে, আমাদের ইংলিশ চত্বর আছে, বিভিন্ন চত্বরগুলো আছে না, ওখানে আমার কোনো বান্ধবী গেঞ্জি তৈরি করছে, কোনো বান্ধবী জামা তৈরি করছে, আমরা এই করছি, কিন্তু আমাদের মধ্যেই করছি। আমরা করে ওখানে ডিসপ্লে করছি, ডিসপ্লে করে 11টা শাড়ি বিক্রি করছি, 17টা তারিখ শাড়ি তৈরি করছিলাম, 5টা থেকে গেছিলো। 5টার টাকা ওই 11টা বিক্রি করে যেটা লাভ হয়েছিল, ওই 10টা শাড়ি থেকে এগুলো আমাদের যায় আসে, ঠিক আছে। তারপরে কী হলো, ওখান থেকে আস্তে আস্তে শাড়িগুলো একটু পরিচিতি পাবো। তারপরে শুরু করলাম সুপ্রা সিল্কে দিয়ে, সুপ্রা সিল্ক, রাজশাহী সিল্ক দিতে ওদের সাথে আত্মসাত চেনা, যে ওরা যে অ্যামাউন্টটা দিচ্ছে সে অ্যামাউন্টে আমি আর দিব না, আমাকে অ্যামাউন্ট বাড়ান না, তার দিব। তারপরে ওই সেক্টরটা আমি আমার এক বান্ধবীকে দিয়ে দিই, ছেলে মানুষ, আমরা অন্য কাজগুলো বাইরের কাজ বেশি করি, শাড়ির কাজটা আমার বাইরে দিয়ে, ওই বান্ধবীর বাসা 14 শহর, এখন ঢাকাতে আছে, এখনও শাড়ির কাজ করতেছে। ও এখন ওয়াটার কালার দিয়ে কাজ করে, ওয়াটার কালার দিয়ে শাড়ির কাজ করে সবচেয়ে কঠিন, ওয়াশ দিয়ে, টোটালি ওয়াশ, এবং ওয়াশের মাধ্যমে সব সুন্দর কাপড়ের কাজ করতেছে। ও এখন সুপুরা আর আছে সিল্কের রেগুলার কাজ হচ্ছে, এক একটা কাজে নেয় হচ্ছে 2500, 3000, 4000, 5000, 10,000 টাকা পর্যন্ত নেয়। তার প্রতিদিন সে একদিনে একটা করে শাড়ি করতে পারে, একদিনে। এখন সে মাসে মোটামুটি 30 থেকে 40টা করে শাড়ি সাপ্লাই দেয়।
তাহলে সে যদি 30 থেকে 40টা শাড়ির সাপ্লাই দেয়, তার মোটামুটি ধরেন একাই, তার কোনো হ্যান্ডস নাই, আপনি অ্যাডও করে না, তার মোটামুটি কী হচ্ছে, সে একজন উদ্যোক্তা হয়ে গেছে, সে একজন প্রতিষ্ঠান হয়ে গেছে। তাহলে সে এখান থেকে কিন্তু তার নিজের একটা কালচার সংস্কৃতিকে নিয়ে আমাদের মানুষের সামনে আসছে। আমাদের তখন আর আলিফ লাইলার সারারা ড্রেস আর কিনা লাগবে না, লাগছে। আপনি মার্কেট তখন করছেন না, এখন যেমন ওয়ালটন আসছে, যমুনা আসছে, আর অনেক পণ্যগুলো আসছে না, আসার পরে আমরা কী করছি, আমরা ইন্ডিয়ান চায়না পণ্য কিনা বাদ দিচ্ছি না। আমার নিজের বাসাতে যেমন ওয়াটার ফ্রিজ আছে, আমি কেন ওয়াটার ফ্রিজ কারণ এটা আমার দেশীয়, আমি ইন্ডিয়াকে কেন টাকা দিতে চাবো? কারণ একই জিনিস যদি আমি ওদের মতো মান আমি ওয়ালটনে পাই, তাহলে আমি ওয়ালটনে কিনবো। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে না না না, বাংলাদেশের প্রোডাক্ট ভালো। আমাদের প্রোডাক্ট বিশেষ করে আমাদের হচ্ছে কাঁচামাল, পেঁয়াজ দেখবেন যে আমাদের পেঁয়াজ অনেক বেটার কোয়ালিটি, আমাদের মুরগি বেটার। এটা কারণ কি জানেন, আমাদের যে অঞ্চলের যে আবহাওয়া, যে কালচার বা সংস্কৃতি, যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সবচেয়ে উন্নত, যেটা আমরা ধারণা করতে পারি না, সেটা আমাদের সবচেয়ে উন্নত, যেটা আমরা কল্পনা করতে পারি না। আমাদের এখানে দেখবেন যে একটা পাখি যদি হাগু করে দেয়, দেখবেন ওখানে গাছ বেরিয়ে যায়। হ্যাঁ, আপনি এমনি একটা বিচি খেয়ে যদি মুখ থেকে যদি ফেলে দেন, দেখবেন গাছ উঠে যায়, তাই না? এটার কোথাও পাবেন? অন্য জায়গায় প্রসেসিং করে বিচি ফেলা হয়, আমাদের এখানে কিচ্ছু করা লাগে না, তাই না? আমরা যেখানে আমের আটি ফেলে দিই, ওখান থেকে গাছ বের হয়ে যায়। এইগুলো হচ্ছে যে আমাদের মাটিকে যে সোনা বলা হয়, সোনার দেশ বলে না, এটা কিন্তু এমনি বলে না, অনেক কারণ। একটা সোনা, আপনার ধরেন 10 কেজি সোনা আছে, আর আপনার 1 বিঘা মাটি আছে, 10 কেজি সোনা কি বাড়বে? কিন্তু মাটি থেকে কিন্তু আপনার প্রতি বছর ফসল আসতে থাকবে। কোনটার দাম বেশি হবে, মাটির দাম, সোনার দাম? সোনা কি এমনি বলে সোনার দেশ? এই যে কালচার বা সংস্কৃতিটা, এই কালচার সংস্কৃতিটাকে ইদানিং হচ্ছে এই বাইরের কালচারগুলো এসে ব্র্যাশ করে ফেলতেছে। আমরা আমাদের কালচারটাকে দিতে পারতেছি না। এই যে আমাদের যে পাট, এই যে পাট দিয়ে যে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, যেটা পৃথিবীতে অনেক ডিমান্ডেবল, যেটা পরিবেশের ক্ষতি করে না, এটা আপনার প্লাস্টিক কিন্তু ক্ষতি করে। প্লাস্টিকের বালতিতে বা জগে আমরা পানি খাই, পারে আপনার উৎপাদন বেশি করতে পারতেছেন না, বস্তুগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা নিজেরা উৎপাদন করেন, আস্তে আস্তে সংখ্যা অটোমেটিক বেড়ে যাবে। যে ধরেন এই যে বলতেছি যে ইনার কথা নিয়ে বললাম, যে ধরেন নিয়ে একটা উদ্যোগ নিয়ে একটা কাজ নিয়ে আঁকানোর চেষ্টা করতেছে, একটা উদ্যোগ নিচ্ছে। আমরা যদি এইভাবে সবাই যার যার জায়গা থেকে একটু উদ্যোগ নেই, কেউ আর্ট করবো, কেউ প্রতিযোগিতা করবো, কেউ কম্পিউটার গ্রাফিক্সের কাজ করবো, সেই গ্রাফিক্সটা আপনাদেরকে এই জায়গা থেকে সাপোর্টটা দিবে। আপনারা এখানে যেটা কম্পিটিশন শিখবেন, যেটা পার্সপেক্টিভ শিখবেন, যেটা আলোচনা শিখবেন, সেটাই আপনারা কম্পিউটারে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই সেক্টর থেকে আপনি যদি আবার চান যে আমি ঢাকায় চলে যাবো, কেউ কোনো অভিনয় শিখবো বা বিভিন্ন মিডিয়েশনের সঙ্গে যুক্ত হবো, খবর করবো, এডিটিং করবো, আপনার যখনই শুনবে যে আপনি চালু করেন, আপনি সবার আগে অগ্রাধিকার দেবেন, টু বি অনেস্ট, ঠিক আছে? সবার আগে আপনাকে অগ্রাধিকার দেবে। এই জন্যই বলি যে পৃথিবীর সব সাবজেক্টের চাকরির অভাব থাকলে আমাদের চাকরির অভাব নাই। ফাইন্যান্সে নাকি নাম জানি না, ফাইন্যান্সে সামরিক বাহিনীর মধ্যে এখন ঢুকে নেয়, কিন্তু প্রতিটা মন্ত্রণালয়ে এক দুজন করে নেয়, সব মন্ত্রণালয়ে এখন নেয়। প্রতিটা মন্ত্রণালয়ে আর্টিস্ট লাগবে। একটু গবেষণা, ধান গবেষণা হোক বা শিল্প গবেষণা হোক বা বিজ্ঞানাগার হোক, প্রতিটি জায়গায় লাগে। মেডিকেল পর্যন্ত আর্টিস্ট লাগে, মেডিকেলে বেশি লাগে। এই জন্যই বলতেছি যে আমাদের কালচার বা আমাদের সংস্কৃতি, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত এবং মর্যাদাশীল, যেটা পৃথিবীর প্রথম নয়। আমাদের মতো তরুণ সমাজের যে আন্দোলন যারা করে আন্দোলন কী হয়েছে, কারা আন্দোলন করছে সেটা আমি বলতেছি না, সেটা আমরা নাই চাই। অনেক খারাপ কিছুও করতেছে, অনেক ভালো কিছুও হয়েছে, ঠিক আছে? খারাপের পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, রাস্তাঘাটে অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে, পুলিশ আসতেছে ভয়ে। তারপর ধরেন এই যে পিচ্ছিরা, আমাকেও হয় হেনস্থা করছে বেশ কয়েকবার। আমার মোটরসাইকেলের বাইকের কাঁধ ভেঙে দিচ্ছে, আমি একটা কেস খাইছিলাম, হেলমেট পরছিলাম না, তার কাগজ জমা দিচ্ছিলাম হচ্ছে ট্রাফিক অফিসে, সেই গোটা ট্রাফিক অফিস পড়াই দিচ্ছে, আমার কাগজ দিয়ে দিল। তারপরে হচ্ছে যে এই যে গতকালকে বঙ্গবন্ধু আসলে কোনো রাজনীতিক দলের না, দলের কি আমি নিজেদের বানাইছে, এটা ওদের ভুলের জন্য। এই যে শুধু ওনার না, প্রায় 600টা ভাস্কর্য ভেঙে ফেলছে। উনি তো আমাদের জাতির জনক, ওনাকে আমি যেমন হচ্ছে নিজের নাম বানিয়ে নিছে, আমি লীগের ভুল হচ্ছে ওরা দেশের ওই যে সবার উপরে, দেশের সবার উপরে কাতারে থাকা উচিত, আমি হিসেবে করতে পারি। আজকে দেখেন তার উপরে উঠে পুস্তক, এটা যে কত বড় নেকড়ার জন্য। কিন্তু আমাদের জাতি হিসাবে যখন গলা ধরে দিছিল, তখন আমার মা কয় আমার নানা তো মুক্তিযুদ্ধ ছিল, আমার নানা তো আমাদের কিন্তু কোনো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই। আমার
বাবা মুক্তিযোদ্ধা, আমাদের কোনো সার্টিফিকেট নেই, আমরা সার্টিফিকেট আছে করি না। আমার দাদা নাম হচ্ছে কমরেড আলাউদ্দিন। কমরেড আলাউদ্দিন ছিল আমাদের দেশের বাড়ি সত্যি। কমরেড আলাউদ্দিন ছিল মন্ত্রী, এরশাদের আমলে মন্ত্রী ছিল। উনি হচ্ছে যে নকশাল পার্টির যেটা করতেন, পাকিস্তানের সম্পূর্ণ বিরোধী। তো আমার দাদা সেই সময় মন্ত্রী হয়েছিল। ওনাকে ধরেন গোটা বাংলাদেশ এক নামে চেন। কিন্তু আমার দাদা যখন মারা যায় তখন এরশাদ হেলিকপ্টার নিয়ে দেখতে আসছে। তো বলছিল যে এরা এত গরিব, মানে আমাদের তখন হচ্ছে বেড়ার বাড়ি ছিল। সবাই পড়াশোনা করতো, আমার দাদা মানে খুব কষ্ট করে সবাইকে মানুষ করছে। আমাদের সবাই শিক্ষিত, সবাই পড়াশোনা করছে। দেখা যাচ্ছে যে পড়াশোনা করতে গিয়ে সব খরচ চলে যায়, এদিকে মনোযোগ দিতে পারে না। আমার আব্বা তারপরে এখান থেকে গিয়ে রাজশাহী কলেজে গিয়ে তখন বিশ্ববিদ্যালয় ছিল না। ধরেন যে এই যে আমরা মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের কোনো সার্টিফিকেট, আমরা এটা নিয়ে কোনো চাকরিও পাই না। আমার যেমন পড়ার জন্য চাকরি হয়, জানেন কি? আমার পড়ার জন্য চাকরি হয়। আমি মেলা পড়ার পরীক্ষায় টিকছি, কিন্তু ওখানে শুনি যে মুক্তিযোদ্ধার কোনো আছে বেশ কয়েকটা, আগে ওদের হবে তারপরে আমার এটা হচ্ছে নন ক্যাডারে আমার চাকরি পাওয়ার কথা ছিল। সেটা হচ্ছে একটি উত্তর গবেষণা কেন্দ্র আর শিল্পকলা। দুটোতে আমি 100% ছিলাম যে কেউ চাকরি না পেলে আমি পাবো, কিন্তু যে টাকা আর হচ্ছে পড়ার জন্য আমি হেরে গেছি। ঠিক আছে? তারপরে যে খুলনা বিশ্ববিদ্যালয় খণ্ডবারে ছিলাম, সেটাও মেয়াদ শেষ হলো। এই যে আমাদের যে কালচার বা সংস্কৃতি বা যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এখন, এটা আমাদেরই রক্ষা করতে হবে। যে কেউ ফিরিয়ে দেবে। স্যার 201 জনের যে বিসিএস ক্যাডার হলো তাদের কি কপাল দেখে হুট করে হয়ে গেল? ওরা কখনো ভাবেই নি যে ওরা ক্যাডার আমার দেখা প্রচুর ছাত্র আছে এর মধ্যে। কি বলতেছে? কটা ভালো পাবেন আপনি? ছাত্ররা হচ্ছে যে জলের স্রোতে ভেসে গেছে। সবাই যা করতেছে ওরা তাই করতেছে। একজন যদি বই করে ও ভালো কি খারাপ, রাজনীতি করছে কি না করছে, ওকে যা মারতেছে। কালকে আমাদের ভদ্রায় একজন বয়স্ক চাচা আছেন, উনি জীবনে কোনো রাজনীতি করেন না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সরকারি চাকরি করতে রিটায়ার করছেন। নামাজ কালাম পড়ে যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে আজকে আমাদের যে কালচার বা সংস্কৃতি বা আমাদের বাংলাদেশ নিয়ে আমরা কী করবো এখন, বা এই অধ্যায়টা হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা। আর আছে কিছু সংস্কৃতি স্থাপনা আর কিছু শিল্পকলার বিষয় এখানে আছে। এখন বাংলাদেশের আমরা কী বলবো জানেন? বাংলাদেশের 3টা শিল্পী আমরা কী কী জিনিস করবো আপনারা সবাই একটু করে লিখবেন। হ্যাঁ, শিল্পীর 3টে শিল্পী লিখবেন হচ্ছে যে পরিচয়, জন্মস্থান, মৃত্যুস্থান, বাবা মায়ের নাম, কত সাল। পরিচয়, জন্মস্থান, বাবা মায়ের নাম, কত সাল। এই কটা আমাদের হেডিং এর দিকে চলে যাবে। পরিচয়, জন্মস্থান, মৃত্যুস্থান, আরে বলতেছি দাঁড়া, কত সালে জন্মগ্রহণ করছে, মৃত্যু সাল, এগুলো তো রাখবেনি। পরিচয়টা মানে ওর সম্বন্ধে যা যা পরিচয়গুলো লাগে, কত সাল, কীভাবে, কোথায়, কীভাবে জন্মগ্রহণ করছে, মৃত্যুগ্রহণ করছে, এই টোটালটা লিখবেন। আর তারপরে লিখবেন হচ্ছে এদের শিল্পকর্ম করবেন হচ্ছে 7 থেকে 8টা লিখে রাখেন। শিল্পকর্মের নাম করবেন 7 থেকে 8টা। সাত থেকে 8টার মধ্যে 4টা পড়বেন হচ্ছে বিস্তারিত। 4টা শিল্পকর্ম সম্পর্কে আপনারা একটু জানবেন যে এই যে 3 কন্যা কি, 3 কন্যা সম্পর্কে যা জানা লিখতে দেখতে পারেন না প্রশ্ন। এটা আমি একটা উদাহরণ দিলাম, আর উদাহরণটা লেখার দরকার নাই। তাহলে শিল্পকর্মগুলো যেমন এই যে মেরোনা 43 কি বলতে পারবেন ম্যাডাম? মেরোনা 43 কি জানা আছে? প্রতিবার পরীক্ষাতে আসে, এবারও আসবে। মেরোনা 43 হচ্ছে 43-এর ভ্রমণ করো 43। এটা হচ্ছে দুর্ভিক্ষের ছবি। সেই দুর্ভিক্ষের ছবিগুলোতে কী কী হয়েছে না হয়েছে, কোথায় লাশ পড়ে যাচ্ছে, বা এই যে পশুরা কীভাবে লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, বা সমাজের বায়ু কীভাবে দূষিত হচ্ছে, এই যে ছবির যে বর্ণনাগুলো না, এইভাবে 4টা বর্ণনা করবেন। ছবির 4টা বর্ণনা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার পড়বেন হচ্ছে তার শিল্পকর্মের বিশ্লেষণ, ধারা, এগুলো সব ইয়ের মধ্যেই পাবেন। দিয়ে উপসংহার দিয়ে শেষ করে দেবেন। উপসংহার দিয়ে শেষ করে দেবেন।
আমি একটু এর সম্পর্কে বলে দিই, তাহলে আপনারা ক্লিয়ার হবে। এখন আপনারা ক্লিয়ার হতে পারেন আমি জানি। ধরেন এই কোশ্চিনটার মার্কস হচ্ছে 15 মার্কস। একটা কোশ্চিন আমরা এরকম যে জয়নুল আবেদিন সম্পর্কে লিখবো এবং তার জয়নুল আবেদিন এবং তার শিল্পকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তখন আমরা কীভাবে লিখব? তখন আমরা হেডিং লিখবো, ভূমিকা লিখবো। জয়নুল আবেদিন ছিল বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তার নামের আগে শিল্পাচার্য উপাধি দেওয়া আছে। সে হচ্ছে আগে কলকাতা থেকে পড়াশোনা করছে, পরে ওখানে কমপ্লিট করার পরে আমাদের দেশে 1948 সালে এসে শুরু করছে। এবার তার সম্বন্ধে আমরা পরিচয় লিখবো। তার মায়ের নাম অমুক, তার বাবার নাম অমুক, সে অমুক জায়গায় কত সালে জন্মগ্রহণ করেছে এবং আস্তে আস্তে সে এত সালে মৃত্যুবরণ করেছে, এগুলো তো লিখলাম। এবার তার লিখবো হচ্ছে উপসংহারের মধ্যে দিতে পারবে। এবার লিখবে তার শিল্পকলা নিয়ে যেটা আলোচনা, এবং তার তখন লিখতে আসবেন যে তার শিল্পকর্মগুলো সাধারণত এই ধর্মীয় বা এই ধরনের বৈশিষ্ট্য বহন করে। তার শিল্পকর্মের হচ্ছে যে দিক নির্দেশনাগুলো আমরা এই ক্ষেত্রগুলো দেখতে পাই। হ্যাঁ, এই করতে করতে তারপরে তার শিল্পকর্মের নামগুলো লিখবেন। লিখার পরে 3 থেকে 4টা শিল্পকর্মের বর্ণনা দেবেন। যেমন লিখলেন ম্যানুয়াল 43, এই শিল্পকর্মের মানে হচ্ছে এইটা 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 এইটা, এভাবে লেখার পরে তারপরে ছোট্ট করে একটা উপসংহার দিয়ে ছেড়ে দেবেন। আপনার 15 মার্কস কমপ্লিট। এখন যদি 5 মার্কসের আসে যে জয়নুল আবেদিন কে ছিল, তার পরিচয় কি, তার 2টা শিল্পকর্ম নিয়ে আলোচনা করতে ধরেন 5 মার্ক, তাহলে কী করবেন? 5 মার্কের জন্য যতটুকু লিখবেন ততটুকু লিখতে পারবেন না। এইভাবে 3টা শিল্পীর নাম আপনারা পড়বেন, সেটা লিখে দেবেন। জয়নুল আবেদিন লিখেন, কামরুল হাসান লিখেন, এস এম সুলতান লিখেন। মনে রাখলেও হচ্ছে, আরেকগুলো হচ্ছে জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান। বিলাস পানি আছে? ম্যাডাম এস এম সুলতান, কামরুল হাসান। ভালো আছেন? জি, আপনার নামটা একটু বলুন তো, আমি ভুলে যাই। আপনার কণ্ঠ শুনে তো আপনাকে চিনতে পারতেছি, কিন্তু আপনার মানে ভুলে গেছেন নামটা বলতে প্লিজ। অন্তরে ম্যাডাম, রাইট 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 রাইট। তো আপনারা আসতেছেন না কেন? সেই যে একবার আসলেন, কাজ কাম মতো দিচ্ছেন না বলতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাফিটাই আইডিটাই আপনার। না, আমি একটু বলছিলাম ম্যাক্সিমাম কাজই ওয়াইফ করতেছে। এটা টেপা পুতুল বলে, হ্যাঁ, গ্রাম মধ্যে যে পুতুলগুলো হয়, আজকে এটা ক্লাস করানোর কথা আপনাদের, এটাই করবেন। আচ্ছা, নেক্সট দেখেন। হ্যাঁ, এখন বড়বেলা বানাবেন। এখন দেখেন, আমি মোটামুটি বাংলাদেশের যে 3জন শিল্পী ও শিল্পকলা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছেন। এটা হচ্ছে আমাদের শিল্পী এবং তার শিল্প সম্পর্কে যে আলোচনাগুলো, সেটা আমরা মোটামুটি ক্লিয়ার। এছাড়া কী কী পড়া লাগবে? এছাড়া পড়া লাগবে দেখেন, আমাদের হচ্ছে যে আমাদের কিছু স্থাপনা আছে। স্থাপনাগুলোর মধ্যে কী কী আছে? 7 গম্বুজ মসজিদ আছে, উঠিয়া রাজবাড়ি আছে, তারপরে আপনার হচ্ছে যে বরেন্দ্র মিউজিয়াম আছে, তারপরে হচ্ছে পাহাড়পুর আছে, তারপরে হচ্ছে যে আপনার কি আছে, কান্তজি মন্দির আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে এই যে কুমিল্লাতে কি আছে, ময়নামতি আছে না? হ্যাঁ, ময়নামতি আছে না? ময়নামতি আছে, সোমপুর বিহার, ঠিক আছে, পাহাড়পুর বিহার। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে টিকা আসে। টিকা মানে কি, দেখা যাচ্ছে যে 3 মার্ক 4 মার্কের করে টিকা আসে যে পাহাড়পুরটা কি, বা হ্যাঁ কান্তজির মন্দির সম্পর্কে কি জানো, বা বরেন্দ্র মিউজিয়াম। কিন্তু বরেন্দ্র মিউজিয়াম সম্পর্কে ধারণা আছে? বরেন্দ্র মিউজিয়াম কিন্তু আমাদের এই উপমহাদেশের মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ একটা জায়গা, যেখানে আপনারা 4000-5000 বছর আগেকার সব যুদ্ধাস্ত্র বা অনেক পশ্চিম পাথরের প্রতিকৃতিগুলো এটা সব দেখতে পাবো। যার এক একটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে সঞ্জীব কুমার সাহা। ওরা হচ্ছে রাজার বংশধর। হ্যাঁ হ্যাঁ, রাজার বংশধর। তো ওরা হচ্ছে থাকে হচ্ছে জয়পুরহাটে। তো আমরা একবার ওর বোনের বিয়েতে গেছিলাম।
তো ওর বোনের বিয়েতে যাওয়ার পরে ওদের বাসায় হচ্ছে যে প্রাচীনভাবে একটা কষ্টি পাথরের মূর্তি আছে এত বড়টা। তো কষ্টি পাথরের মূর্তিটা ওখানে সবাই গ্রামের সব মানুষ এসে পূজা দিতে আসে। তো আমরা গেলাম, দেখলাম, দেখে খুব ভালো লাগলো যে একটা অনেক প্রাচীন একটা নিদর্শন, যেটার বয়স 3-4 হাজার বছর আগে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো ওইটার কাহিনী হচ্ছে যে ওইটা সরকারি, ওটা ওদের নিজস্ব, ওটা পূর্বপুরুষের, কিন্তু ওটা সরকারকে দিয়ে দিচ্ছে। ফলে সরকারি হচ্ছে যে সরকার দিয়ে দেওয়ার পরে দেখতেছে যে এইটাতে এখানে একটা ঐতিহ্য হয়ে গেছে, সবাই এখানে এসে পূজা করে, পূজা দেয়। ওইটা ওখান থেকে সরকারের নেয়নি, ওদের তত্ত্বাবধানে ওটা রেখে দিচ্ছে, যেটার আনুমানিক মূল্য 8-10 কোটি টাকা হবে। ওর নাক চুরি হয়ে গেছে, এতটুকু নাক চুরি হয়েছে, আর হাতের এতটুকু একটা চুরি হয়েছে। গোটা মূর্তিটা হচ্ছে 3 বার চুরি করার উদ্দেশ্যে নিয়ে বের হয়, 15 থেকে 20 হাত যেতে পারে, আপার দিতে পারে। এত ভারী এবং এত উন্নত মানের। আগেকার জিনিসটা কচি পাথরের জিনিস, সেই কচি পাথরের জিনিসটা কী করে বলতে এত দাম কেন? সোনা যাচাই করে, এছাড়া আরও অনেক গবেষণার কাজে এটা ব্যবহার হয়, এই জন্য এটা দাম নেই। যেমন সোনার দামটা কোথায় বলেন তো? সোনার চাকরি করছেন, সোনার দামটা এত বেশি হবে কেন? বুঝতে পারবেন? হীরার দাম এত বেশি কেন? চাহিদার উপর এটা তো কোনো উত্তর হলো না। উত্তর হলো তো ভাতের দাম সোনার থেকে বেশি হয়ে যাওয়ার কথা ছিল, চাহিদা তো ভাতের বেশি। কেন জানেন? সোনা মূল্যবান ধাতু, এটা আমি বলবো না, এটা আপনারা জানবেন, ঠিক আছে? আমি একটা সেক্টর আপনাদেরকে একটু বলি। কম্পিউটারের পার্টস, মোবাইলের পার্টস, আর অনেক কিছু পার্টস আছে যেগুলো সোনা ছাড়া হয় না। আপনারা এই যে সবাই যে মোবাইলগুলো কিনে না, এই যে ভাঙা ছাড়া যে মোবাইলগুলো 200-100 টাকা করে কিনে নিয়ে যায়, এরা কি করে? এরা সার্কিটটা নেয় আর ওখান থেকে সোনা সংগ্রহ করে। হ্যাঁ, এরকম সোনার কাজগুলো আপনারা জানবেন। এই যে এতদিন থেকে আপনারা সোনা পড়েন, অথচ সোনার মূল্যটা কোথায় এটাই জানেন না, এটা দেখবো জানেন না, এগুলো জানতে হবে, ঠিক আছে? এই যে হীরার মূল্যটা কোথায় এগুলো জানতে হবে। যে আমরা শুধু পুরি পিঠায় যে অনেক দামি তা কিন্তু না। আচ্ছা, এই যে ধরেন আমরা এই যে ধরেন যে পুষ্টি পাথরটা সম্পর্কে জানলাম, যে সে একটা হাত চুরি করে নিয়ে ওটা পরে ফ্লাশ হয়ে গেছিল, 5-7 লাখ টাকায় সে হাতটা বিক্রি করছে। এতটুকু একটা হাতের এই অংশ ভেঙে নিয়ে পাচ্ছে, নাকটা কয় টাকা বিক্রি করছে জানি না। চিন্তা করেন যে আজকাল এই যে ধরেন যে আমাদের যে এই কাঁচাগুলো আছে, আমি তারপরে বলছিলাম যে পাহাড়পুর সম্পর্কে বলছিলাম যে পৃথিবীর যদি 3টা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, 3টা বিশ্ববিদ্যালয় থাকতো পৃথিবীর সবচেয়ে উন্নত মানে, তার মধ্যে পাহাড়পুর হচ্ছে একটা। এখানে বৌদ্ধ ভিক্ষুকরা হচ্ছে এসে শিক্ষা দান করতো, শিক্ষা দিত বৌদ্ধ ভিক্ষুকরা। যেটা আপনারা যে ময়নামতি, শালবন বিহার যেগুলো আছে, যেখানে হচ্ছে এই যে ভিক্ষুকরা এসে তারা শিক্ষাটাকে প্রচার করতো, বৌদ্ধ ভিক্ষুকরা যারা আছে। হ্যাঁ, আমাদের যেগুলো ছিল, আমাদের সংস্কৃত অনেক লোকজনই হচ্ছে যে তারা শিক্ষাটা দিত, এবং সুদূর বিভিন্ন সভ্যতা থেকে, তখন তো সভ্যতা ছিল, বিভিন্ন সভ্যতা থেকে এসে এখানে পড়াশোনা করতো। যেমন আপনার যে আলেকজান্ডার আমাদের যে দেশ যে দখল করে ফেলছিল, আমাদের উপমহাদেশে যে দখল করে ফেলছিল, এটা তো জানেন। দখল করার পরে ও কিন্তু তার কিছুদিন পরে মারা গেছে, তার অল্প কিছুদিন পরে মারা গেছে। সে পরে বলছিল আমার দখল করা ঠিক হয়, আমি বুঝতে পারি নাই যে এখানকার কালচারটা এমন, আমি বুঝতে পারি নাই এখানকার মানুষের মায়া মমতা এমন, আমি বুঝতে পারি নাই এখানকার মানুষ আমাকে এভাবে গ্রহণ করেছে, আমি বুঝতে পারি নাই 50,000 মতো লাখ হাতি মারা গেছে। উনি পরে যে প্রচুর করছে, প্রচুর অনুশোচনা করছে, এবং সেই অনুশোচনের দরুনই তার পরের বছর সে মারা যায়। তো আমাদের এই যে ভ্রাতৃত্ব বা আমাদের যে কালচার বা সংস্কৃতি, আমাদের এই যে হচ্ছে গোটা বিশ্বের বিখ্যাত, যেটা পৃথিবীর আর অন্য কোথাও নাই। ওরা হচ্ছে সব রোবট জাতি, জানেন না? আমেরিকা বা ইউরোপের হচ্ছে রোবট জাতি। এরা ধীরে ধীরে এখন আমাদের কালচারের প্রতি আরও আকৃষ্ট হচ্ছে। এখন তারা
ওই যে ইনকাম করতেছে, যন্ত্র তৈরি করতেছে, যুদ্ধ করতেছে, ইনকাম করতেছে, যন্ত্র তৈরি করছে, যন্ত্র বিক্রি করতেছে আর যুদ্ধ করতেছে, এই তাদের কাজ। ওদের মধ্যে দেখবেন না হাসি তামাশা দেখবেন নাই, ওরা রোবট একটা। এই জন্য এরা ধীরে ধীরে কী করতেছে, এরা হচ্ছে আমাদের কালচারের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং যদি আকৃষ্ট না হতে পারতেছে তাহলে আমাদের কালচারটাকে ধ্বংস করার জন্য তারা মনে করে লেগেছে। ঠিক আছে, এটা পৃথিবীর সিস্টেম। এই কারণেই আমাদের এই যে কালচারটা সম্পর্কে, যেটা আমি বলতেছি বারবার করে, আমাদের এই কালচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আমরা কতটা উন্নত ছিলাম, আমরা গোটা বিশ্বে আমাদের কতটা মর্যাদা ছিল, যেটা আমরা না জানার কারণে আমরা ধীরে ধীরে সেই জায়গা থেকে আমরা কী করতেছি, পিছিয়ে যাচ্ছি। কেমন এই ছোটো ছোটো টিকাগুলো পড়বেন, তারপরে এই যে আমাদের যে বঙ্গগুলোর আগে পূর্বত নাম ছিল, যেমন রাজশাহী বঙ্গের একটা নাম আছে, বরিশালের নাম আছে, ঢাকার নাম আছে, জাহাঙ্গীরনগর, এইগুলো প্রতিটা নাম আছে না, এগুলো সম্পর্কে একটু জানবেন। হিসাবগুলো সম্পর্কে তো বললাম, স্থাপত্য সম্পর্কগুলো বললাম। আচ্ছা, আরেকটু জানবেন হচ্ছে এই যে লোকশিল্প কী, কারুশিল্প কী। কারুশিল্প হচ্ছে কারুকাজ কোথায়, লোকশিল্প হচ্ছে যে হাতের যে কাজগুলো, সাধারণত যে গ্রামের যে মানুষজনগুলো তাদের প্রয়োজনের উদ্দেশ্যে, ব্যবহারের উদ্দেশ্যে যে কারুকাজগুলো, এই লোকশিল্পের যে কাজগুলো করে, সেটাই লোকশিল্পর কাজ। আর সেই কাজের উপরে আবার যখন কারুকাজ করা হয়, সেটাই কারুশিল্প। লোকশিল্প কারুশিল্পগুলো সম্পর্কে জানবেন, এই যে বৈশাখ সম্পর্কে জানবেন, নবান্ন সম্পর্কে জানবেন, বৈশাখ নবান্ন শিল্পগুলো সম্পর্কে এই কিছু বিষয় জানলেই আপনারা মোটামুটি A+ পেয়ে যাবেন। ঠিক আছে, আর এগুলো ধরেন এই যে আমরা এগুলো হচ্ছে এগুলো যে আমরা বারবার করে চিন্তা করতেছি যে আমরা মুখস্থ করবো তা না। আমাদের এটা মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই, আছে? আমরা এগুলো মুখস্থ করলে কি মনে থাকবে? মনে হচ্ছে এটা যদি আপনি একবার রিডিং করেন, এবং দেখেন যে আমরা হচ্ছে মনে মানে ভালোবাসার উদ্দেশ্যে করতেছি যে এই আমাদের কালচার, এই যে নবান্নতে কী হয়, বৈশাখী কী হয়, আমাদের লোকজ জিনিসগুলো কী কী, আমাদের লোকজ জিনিসের শাড়ি কাপড়গুলো কেমন হয়, যেগুলো বাইরে পৃথিবীর ইউরোপীয় কান্ট্রিতে, ধরেন আপনার একটা লোকজ কাজ ওরা হয়তো 10 লক্ষ টাকায় কিনে নিচ্ছে, অথচ ওই কাজ যখন আপনার বাড়ির পাশে কেউ 1000 টাকা দিয়ে করতেছে, আপনি চিচি করতেছে। ওই কাজে যখন হচ্ছে ওরা করতেছে 10 লাখ টাকা দিয়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তো, হ্যাঁ আমরা নিলাম না কে, তবু এটা আমাদের লিয়ার দরকার ছিল। এই যে লোকাল ভাষায় ধরেন কথাবার্তা বা এই যেগুলো, এটা কিন্তু খুব, এটা আমাদের কালচার। এই জিনিসগুলো আমরা শুধু হচ্ছে নিজেদেরকে একটু আপডেট করার জন্য আমরা হচ্ছে খালি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। যেমন আমার মায়ের গরুর খামার আছে, এটা আমি আর মা চালাই, এখন আমি চালাই। তো এই গরুর খামারটা আমার মা, আমরা যখন ছোটো তখন হচ্ছে গরু কিনছিল, আমরা হচ্ছে দুধ কিনে খেতে পারতাম না, দুধ পাওয়া যায় না, কেউ দেয় না, মানে একটা কিনে হচ্ছে দুধ খাওয়ার জন্য। আস্তে আস্তে এত পরিমাণে বেড়ে যাওয়া শুরু হলো, এর থেকে বাচ্চা হচ্ছে বই আবার দুধ দিচ্ছে, বিপদ। হতে আমার মায়ের খামারে 15-20টা গরু পেয়ে গেছে, অনেকদিন আগে থেকে করে। সে হচ্ছে করতে করতে তার এখন প্রফিট হচ্ছে মোটামুটি সে 4 কোটি টাকার মালিক। তার ধরেন হওয়ার কথা 30 লাখ থেকে সে 4 কোটিতে গেছে, এটা তার নিজের সম্পদ থেকে গেছে। মহিলারা তো জানেন যে গুছিয়ে সম্পদ এটা সেটা কিনে ইয়ে করে। তো ভদ্রার মোড়ে আমাদের যে বাস স্ট্যান্ড, ভদ্রার মোড়ে আমার মায়ের নানির ভাগ পাইছিল হচ্ছে 1.5 কাঠা, সেখানে আমাদের মাটি হচ্ছে এখন 4.5 কাঠা, যেটা 4 কোটি টাকার বেশি দাম। এক কাঠার দাম এখন 1 কোটি টাকার বেশি, একদম ভদ্রার মোড়ে। এইটা আমার মায়ের ধরনের প্রপার্টি। আমার মা কী করছে, এটা কী থেকে করছে, গরু থেকে। আমরা মাকে নিয়ে গর্ব করি, মা কী করে এই যে দুধ উৎপাদন হচ্ছে, গরুদের কাছে দুধ বিক্রি করে দিচ্ছে, অনেকেই বাসায় এসে নিয়ে চলে যাচ্ছে। এটা আমরা বুক ফুলিয়ে বলি যে তুমি একদম পিওর কাজ করো, তোমার মতো নিট ইনকাম, পবিত্র ইনকাম খুব কম আছে। আমার মায়ের কিন্তু গরু পুষার কোনো দরকার নেই। মায়ের কিন্তু একটা দোকান ছিল, কাপড়ের দোকান, এটা একটু ম্যানেজার চালাতে থাকে। আমার ওদের সব ভাইরা মিলে সব ব্যবসা দেখাশোনা করতো। আমার ভাই দুটাই বাইরের দেশে থাকে, মানুষের থাকে, ওখানে আমাদের একটা শোরুম আছে, ওরা সে চালায়, নির্বাহী মিলে ওটা। আমি শুধুমাত্র এই লাইনে, আমার আর ব্যবসা করে। যাই হোক, ধরেন আমার এই যে মাকে দেখে আমরা শিখছি, একটাই বোন, ও কুষ্টিয়া থেকে, আমাদের সবার আমাদের ছোট বোন একটাই, মানে আমরা 4টা ভাইয়ের পরে একটা বোন। বোন আসে বেশি, আমরাও যাই বেশি। আমার 4 ভাই, আমরা
ভাইয়ের পরে অনেক তপস্যা করে একটা বোন দিচ্ছে, অনেক তপস্যা করে। আমাদের বংশে মেয়েই খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো ধরেন এই যে এটা বলতেছিলাম যে আমার মা হচ্ছে একজন উদ্যোক্তা, একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমার মাকে দেখছি আমরা, মা এবং আমার বাবাকে দেখছি সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত নন স্টপ চলে, এটা কখনো থামে না। আমার বাবা যদিও হঠাৎ করে স্টপ করে মারা গেছে, কিন্তু আমার মা স্টিল নাও কাজ করে। আমার মা স্টিল নাও এত পরিমাণে খাটে যে মনে করেন যে এই জেনারেশনের মানুষজন সম্ভব না, অসম্ভব। আমার মা শুধু কাজ করার জন্য এখন তার শরীর ভালো আছে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা যে কাজ করি না, আমরা খালি যে বলি না যে আগেকার আমার মা বাবা কিন্তু কাছ থেকে আমি এটা শিখছি যে আগেকার মানুষ 10 টাকা ইনকাম করলে 60 টাকা হচ্ছে খাইতো, 3 টাকার পোশাক আশাক করতো, তার মধ্যে দেখা যাচ্ছে 1-2 টাকা জমা করার চেষ্টা করি। আর এখনকার হচ্ছে উল্টা, 60 টাকার আমরা হচ্ছে পোশাক পরিচ্ছদ গহনা পরি, দামি মোবাইল। আমি মানে আমার কাছে এই মোবাইল মানে আমি বড়, আমার কাছে এই বোরখা মানে আমি তো এই দেশীয় বোরখা, ইরানি বোরখা পড়ছি মানে আমি একটু আপডেট। হ্যাঁ, আমার কাছে ভাবি আমার কানে দুটো দেখছি কত সুন্দর, তার মানে আমি বোঝাচ্ছি আমার স্ট্যাটাস অনেক। ঠিক আছে, আমরা এখন এগুলোর মধ্যে সবাই থাকি, আপনারা নিজেরাও এগুলোর মধ্যে আছেন, অস্বীকার করতে পারবেন। আমার ওয়াইফও এর মধ্যে আছে, আমি জানি। আমার ওয়াইফও মাঝে মাঝে আমার ঘরের জন্য খোলা দেয়। ঠিক আছে, যে আমি বলে আমি এরকম মেয়ে বলে আমি সব আমার কোনো কথাই বলি না, ঠিক পারফেক্ট। ওই সময় বাইরে হাঁটাবে, মেয়েদের সাথে ক্যাসাল করা যাবে না বাবা, মেয়েদের সাথে ক্যাসাল করা মানে হচ্ছে মূর্খতা। ঠিক আছে, কারণ মেয়েদের স্টেমিনা, শরীরের মানে চাহিদা, আর হচ্ছে তাদের কাজ করার যে আকাঙ্ক্ষা বা তাদের মেন্টালিটির যে গ্রোথ বা চিন্তাভাবনা, এটা মেয়েদের মতন মেয়েদেরই হয়, ছেলেদের মতন হয় না। ছেলেদের মেন্টালিটি মেয়েরা বুঝবে না, মেয়েদের মেন্টালিটি ছেলেদের বুঝবে না। কি দরকার আমাদের সাথে কথা বলবো না, আমার ঝগড়াই হয় না, এটাই তো সমস্যা। চুপ করে থাকে আর এটাই হলো সবচেয়ে বড় ঝামেলা। আমার বাড়িতে এরকম একটা ঝামেলা আছে, চুপ করে থাকা। আমি এইটা বললাম যে আমাদের কালচার বা সংস্কৃতির জন্য আমাদেরকে এই গল্পগুলো করলাম যে আমার মাও একজন উদ্যোক্তা, আমার মাও কালচারের একটা অংশ। আমার মা স্টিল নাও খাটে এবং সে তার নিজের কালচারটাকে তৈরি করছে। এই জন্য আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি ইনকাম করি, বুঝছেন? আমাদের বাড়ির সবাই ছোট থেকে ইনকাম করে। কেমন? আমার বড় ভাই দেখা যাচ্ছে কাপড়ের দোকান চালাচ্ছে, গ্যাসের ডিলারশিপে গ্যাস চালাচ্ছে। আমার মেজো ভাই হচ্ছে মোটরপার্সের সেক্টরটা চালাচ্ছে। আমার আব্বা এবং ম্যানেজার মিলে হচ্ছে আর সামগ্রী এবং আমাদের কিছু গাড়ি ছিল, ট্রাক ভাড়া ছিল, এগুলো চালাচ্ছে। কারণ আমি দেখতেছি আমার ছিল হচ্ছে ডিসি ডিলারশিপ, আমার দায়িত্ব ছিল। আমি যখন এইটা করি তখন ডিসি ডিলারশিপের দায়িত্ব ছিল আমার উপরে। আমি খালি হিসাব নিকাশ করতাম আর ড্রিঙ্কস। যে আপনাদেরকে বলতেছি ভুয়া চিত্রগুলো কি, নায়ক চিত্রটি কার, ময়নামতি কি, পার্কও কি, সিন্ধু সভ্যতা কি, এইদিকে শোনেন। তারপরে ধরেন যে ভুয়া চিত্রগুলো কি, ধর্মীয় উৎসবগুলোর নাম কি কি ব্যাখ্যা করতে হবে, বা আমাদের সমাজে চারুকলার প্রভাবগুলো কেমন, হ্যাঁ, স্টোন হেঞ্জ কি, লোকশিল্প কি, কারুশিল্প কি, যেগুলো আমি বললাম না এতক্ষণ, সব হচ্ছে এর মধ্যে আছে। ঠিক আছে, এগুলো পড়ার সিস্টেমটাই হচ্ছে যে আপনারা এটা নেবেন, নেওয়ার পরে কালচার সংস্কৃতি সম্পর্কে ধারণা নেবেন। প্রথম দিকে এটা পড়ার জন্য চিন্তা করবেন যে আমাদের দেশের কালচারের অংশগুলো কী কী আছে, এটাকে মনে করবেন। তারপরে মনে করবেন যে আমাদের স্থাপনাগুলো কী কী আছে, এটা মনে করবেন। তারপরে মনে করবেন যে আমাদের শিল্পীগুলো কী কী আছে, এটা মনে করবেন। তারপরে তাদের শিল্পকর্ম কী কী আছে, এগুলো মনে করবেন। টোটাল কিছু মনে করার পরে তারপরে এবার বই হাত দেবেন। ওকে, তারপরে বই হাত দেবেন। এগুলো একটুকু আর পড়া লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। কিন্তু মুখস্থ করতে গেলেই কিন্তু ধরা খেয়ে যাবে। আপনারা বলতেছি মুখস্থ করতে গেলে ধরা খেয়ে যাবে, মুখস্থ করতে হয় না এগুলো। আর এইসব লেখার সিস্টেমগুলো আমরা যতটুকু জানি, যে ধরেন আমি তো ওয়াইফের কাহিনী তো বলতে আপনাদেরকে বারে বারে প্রশ্ন চলে আসে। আমার ওয়াইফ ধরেন নোট টোট করে একাকার অবস্থা, 1 মাস আগে থেকে পড়ে এই সব মাস। ও বলে যে আমি একটু দুর্বল, তো ও মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট। মানে ধরেন যে ভালো না, খারাপ না, কিন্তু জীবনে ওই ফেলিট করে। কিন্তু ওর যতটুকু পড়ার লিমিট অতটুকুই পড়ে, এর বেশি পারে না, ও এরকমও করে না। কিন্তু ছবি আঁকার ক্ষেত্রেও দুর্দান্ত।
ও ভাস্কর, ও কিন্তু ভাস্কর্য করে, ভাস্কর মহিলা ভাস্কর হিসাবে ও যদি এখন রেগুলার কাজ করতো বাংলাদেশে একটা নাম করা শিল্পী হয়ে যেতে পারতো। আমি সেই সুযোগটা আমি খুব শীঘ্রই দিব তাকে। যাই হোক, তো মনে করেন যে এই যে ও ধরনের এইভাবে পড়তে পড়ার পরে আমাকে নিয়ে তার খুব টেনশন। আমাদের সম্পর্ক স্থিতি হয়ে জানেন যে ফোর্থ ইয়ার বা মাস্টার্সের সময় জাস্ট এই টিচারটা করতে করতে কথা দিয়ে ফেলছি, তাই বাদ হয়ে কিছু করছি না। কথা যদি না দিতাম তাহলে অসম্ভব। কথা দিয়ে ফেলছি, কথা তো বরকলাপ করতে পারবো না, এই জন্যই। ধরেন যে ওই যে করতেছে করার পরে আমাকে নোটগুলো দেয়, আমার এই যে কারো নোট করতে ইচ্ছে করে, নোট করবো কেন আমি কারোর নোট? এই ও কীভাবে কী পড়ছে না পড়ছে, আমি কী পড়ছে না পড়ছে, ও এভাবে লিখছে, আমার তো এইভাবে করতে ইচ্ছাই করে না, করবো না। ওর নোটকে কাটাকাটি করতাম, আর 2-3টা নোট নিয়ে সব কাটাকাটি করতে করতে বইটা নিয়ে রাখতাম। কোথা থেকে করবো? আমি তো মাথা খারাপ হয়ে যায়। তখন হচ্ছে সবগুলো একবার করে রিডিং করি, এটার এই জিনিস, এটার এই জিনিস দিয়ে নিজের মতন করে হালা লেগে চলে আসি। আমার ওয়াইফ 82, আমি 82। সে করে 3 দিন, সে করে 1 মাস। এ হচ্ছে মেয়েদের পড়ার সিস্টেম। মেয়েরা গুছিয়ে পড়ে, মেয়েরা গুছিয়ে পড়ে, এটা হচ্ছে মেয়েদের সিস্টেম, ঠিক আছে? আর এখানে তো গুছানো লাগতেছে না, এখানে মেয়েদের কাজটা করে দিচ্ছে আপনাদের পরিচালক স্যার। ছেলেরা ওই কাজই করে, একটা বই একদিনে শেষ। এই যে মেয়েদের কাজটা করে দিচ্ছে কে? আপনাদের পরিচালক স্যার কিন্তু একজন মেয়ে হিসাবে আছে। মেয়েদের মতো কাজ করে দিচ্ছে না, সব কিছু আপনাদের টুকি নাটি নোট পত্র উত্তরপত্র সব লিখে লিখে দিয়ে কমপ্লিট করে দিচ্ছে। আপনারা খালি পড়বেন আর দেখে দেখে লিখবেন, শেষ। এত উপকার কেউ করে দেয়? আমি শুধু এই প্রতিষ্ঠানে দেখলাম যে এত পরিশ্রম করে দেয়। অন্য অন্য প্রতিষ্ঠানে যেগুলো আছে, অনেস্টলি বলতেছি, এতগুলা ডিটেলস কেউ দেয় না, সংক্ষিপ্ত দিচ্ছে, অন্য অন্য প্রতিষ্ঠানে দেয় না। এই হচ্ছে আপনাদের সিস্টেম পড়ার, এবং পড়ার বিষয়গুলো এভাবেই করতে হবে, মুখস্থ করবেন না। আর রিডিং দেখবেন, আর যদি ম্যামকে ফলো করতে চান তাহলে ম্যামের মতো স্টাইল করতে থাকেন, কোনো সমস্যা নেই। আমি গতবার পরীক্ষার হলে আমার ঢোকার সুযোগ ছিল, তার আগের বারও ঢোকার সুযোগ ছিল, আমার অনুমতি দিয়ে দেয়। দিয়ে আমি যখন ঢুকলাম, একটা পা দিলাম, হাট করে একটা শুনলাম স্যার 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 বলতেছে এটা কি, এই যে বললাম এটা কি বললাম, এটা কি বললাম, এটা কি বললাম, টোটাল ক্লাসটাতে আমার শুধু বলতেই গেছি, টোটাল ক্লাসটাতে আমি শুধু বলেই গেছি ম্যাক্সিমাম। স্যার এটা সম্বন্ধে জানা নাই, ধারণা দেয়, স্যার এটা সম্বন্ধে ধারণা নাই, অনেক প্রশ্ন আমার জানা নাই, ঠিক আছে? পড়ছি তো কোনো না কোনো একটা কাজে পড়ছি, এখন হয়তো ভুলে গেছি, ওটাকে বেস করে মনে করে আমার বলা লাগছে। তো কারোর কাছে ঠিকই নাই, সবটারই উদ্যোগ দিচ্ছি, কিন্তু এটা কেন হবে? 5 থেকে 7 মিনিট ব্রেক নেওয়ার পরে আজকে আমরা যে ট্যাপ পদ্ধতি করবো, মাটিতে কীভাবে করতে হয় আমরা সবাই করব, এবং এটা একটা শিল্পকর্ম করছি আমরা, ঠিক আছে? এটা শেখার জন্য করলে কোনো কিছু ওইটা যে ইসলামের দৃষ্টিতে অনেকে অনেক কিছু বলে না, এটা ভুল। পৃথিবীর সবচেয়ে বেশি ভাস্কর্য কোথায় আছে জানেন? মধ্যপ্রাচ্য, তুরস্কে আছে। মধ্যপ্রাচ্য, তুরস্কে সব ইসলামিক কান্ট্রি না, সেগুলো এগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব হয়, অনেক কথাবার্তা হয়, কিন্তু না, এখানে আপনি শেখার জন্য আসছেন, এটা আপনি পূজা করতেছেন, তখন এটা সেক্ষেত্রে হয়, এটা আপনারা মাইন্ড করবেন না। আচ্ছা, আমরা ছোট্ট একটা ব্রেক নিব, পানির বিরতি, সাথে চাও পানের বিরতি হতে পারে, আপনারাও আমার সাথে অ্যাড হতে পারেন। চা খাওয়ার ইচ্ছা থাকে, না থাকলে এখানেই থাকেন, জাস্ট চাটা খেয়ে এসে আপনাদের সাথে প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করব, কেমন? তো সেই পর্যন্তই। হ্যাঁ, খাতাগুলো হাতে নেবেন, ডোন্ট টাচ।